দ্রুততম সমস্যা সবগুলিয়ে যেটা একটু লেস আছে একটু স্লো যেতে পারে। দেখেন, এই ইলিশ বাংলাদেশের টোটাল যে মৎস্য আহরণ হয় এর ভিতরে 11% ইলিশ এবং জিডিপিতে প্রায় 1%। আমি এই মিনিস্ট্রি দায়িত্ব নেওয়ার পর এর মধ্যে অনেকের সাথে আমার কথা হয়েছে, দেশি বিদেশি যারা আছে। পৃথিবীতে এই মুহূর্তে খাদ্যের কোনো অভাব নাই, কিন্তু মানসম্মত খাদ্য প্রচন্ড অভাব দেখা দিয়েছে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী। ইলিশ আমাদের জিআই পণ্য, ইলিশ আমাদের দেশের সুনাম। ইলিশ নির্দ্বিধায় নিঃসংকোচে বলতে পারি অনেক সুস্বাদু মাছ। পৃথিবীতে যারা মাছ খায় সবচেয়ে বেশি, তাদের ভিতরে কাঁটাবিহীন মাছ খাওয়ার একটা প্রবণতা ছিল অতীতে। আপনি জেনে খুশি হবেন, অনেক দেশ আগ্রহ প্রকাশ করছে যে তোমাদের ইলিশটা আমরা ইম্পোর্ট করতে চাই, এবং আমরা যেই পরিমাণ ইলিশ এই মুহূর্তে উৎপাদন করি, আমাদের এই উৎপাদন যদি 10 গুণ বৃদ্ধি পায়, বিশ্ব বাজারের চাহিদার একটা সামান্য অংশ আমরা পূরণ করতে পারবো না। এবং আমাদের চাহিদা এত বেশি, আমি জিজ্ঞাসা করেছিলাম এটাতে তো প্রচুর বোন, বিশেষ করে মাথার অংশ কিছু জায়গায়। আমি নিজে ইলিশ মাছের মাথা খাই, সবচেয়ে লেজি ওয়ার্ক, তাতে সবচেয়ে টেস্টি। যেদিন সময় থাকে পুরো মাথা আমার বাগে থাকে, আর কেউ খায়ও না যদিও। আমি তাহলে বললাম যে ভাই, এটা যত কাঁটা আছে এটা কি করবি? বলে দেখো, টেকনোলজি এত ডেভেলপ করেছে, মাছ ঠিক রেখে আমি কাঁটা সরিয়ে ফেলবো, তারপরে এটার যে স্বাদ, এটার যে ফুড ভ্যালু আছে, পৃথিবীর যে কোনো মাছ থেকে এটা টেস্টি। এই কারণে এটা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট পেতে পারে। চাইনিজরা এসেছে, তারা ইন্টারেস্টেড ইলিশ নেওয়ার জন্য। তার মানে ইলিশের আমাদের চাহিদা আছে, দিন দিন বাড়ছে, বিশ্ব ইলিশকে জানতেছে। এখন প্রশ্ন, আমাদের তো ইলিশের উৎপাদন অনেক ছিল, বক্তারা ডুবে গেছে, এটা সত্য। বানর বেড়েছে, আহরণকারী বেড়েছে, ইলিশের উৎপাদন কমেছে। আসেন, ইলিশের উৎপাদন কমার মূল কারণটা কি, এটাকে বাড়ানোর জন্য কি করতে হবে? 90 দশকের দিকে আমাদের এই ইলিশ উৎপাদনে কমতে থাকে, যার কারণে 2004 সালে এই বিএনপি সরকারে ইলিশ সংরক্ষণের জন্য এই আইনগুলি করা হয়। এবং আইন করার পাশাপাশি প্রথম ইলিশ মারতে পারবে না, দেন প্রশ্ন এসে গেল, যারা মারবে, বাবা যারা মারে তাদের তো পেট আছে, তারা কিভাবে চলবে? ওকে, তাদেরকে খাদ্য সহায়তা। এই খাদ্য সহায়তার ব্যাপারে আমার ব্যক্তিগত কিছু অবজারভেশন আছে। এই লোকগুলি যারা ইলিশ আহরণ করে বা ইলিশ ধরে, আমার কাছে যতটুকু ডাটা আছে যে বেশিরভাগ জেলেরা একেবারে হ্যান্ড টু মাউথ বা খেটে খাওয়া মানুষ। এরা নির্ভর করে দাদনদারদের উপরে। এক কথা, এই দাদনদার যারা আছে, এরা নৌকার মালিক, এরা জালের মালিক, এরা টাকার মালিক। এই নিরীহ জেলেরা যখন বিপদে আপদে পড়ে, শুধু মাছ ধরা বন্ধ করলে নয়, কোন একটা জেলে হয়তো তার মেয়ে বিয়ে দেবে, এরকম তো টাকা নাই। ওই দাদনদার ডাইকে বলে, মেয়েটা একটু সুন্দর করে বিয়ে দেয়, টাকা লাগলে নেয় আমার কাছ থেকে, না তো করি নেই।
That's it. ওই জেলে ফেসে গেল। তখন সরকারের নিষেধাজ্ঞা কোনো কিছুই তাকে মাল তাড়াবে না। ওই দাদনদার এসে বললে তখন টাকা তো নিয়ে আমি দিয়ে দিলাম খুব হলজল করে, এখন টাকাটি দেশ টাকা বলে ভাই পুলিশ তো তাদের রাখবে না। তখন আর ছোট মাছ বড় মাছ মাথায় থাকে না। আসেন এই ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য যে কয়টা ইনফরমেশন প্রফেসর সাহেব দিয়েছে বা যে কয়টা উপদেশ দিয়েছে, আপনার সবগুলির সাথে আমরা একমত। আমি ব্যক্তিগতভাবে একমত। ইলিশ আসার জন্য যে রোড আছে এটাকে যেন কোনো রকম কোনো বাধাগ্রস্ত না হয়। একই সাথে ইলিশ কেন এই নদীটাকে আসে, এখানে আসলে স্বাদ হয়, তার মানে এর পানির ভূমিকা অনেক। অটোমেটিক্যালি প্রশ্ন আসবে যেখানে সে জীবন যাপন করবে এই পানির কোয়ালিটি কি সেম এজ 100 years 1000 years বিফোর যা ছিল একই আছে না ডিটোরেট হচ্ছে? নির্দ্বিধায় বলতে পারে ডিটোরেট হচ্ছে। তাহলে এটাকে আমাদেরকে ঠিক করতে হবে। এখন এই যে পানি ঠিক করতে হবে, পানিতে যেন বিষাক্ত জিনিস না যায় বা যাচ্ছে, এটা হলো একেবারে সত্য। এই যাওয়াটা বন্ধ করতে হবে। এখন এই যাওয়াটা যদি বন্ধ করতে হয় প্রফেসর সাহেব, আপনাকে আমি বলি আমার কাজ হলো, আমাকে অনেকে বলে, আমার এক ফ্রেন্ড দেখি পিছন দিয়ে ডাকতেছে এই গরু এই গরু, আমার গরুটাকে কাজ পিছন দিয়ে গরু ছাগল মন্ত্রী দ্বারা। আমি রাগ করি নাই, কারণ আমি তো আসলে মন্ত্রী, গরু ছাগল হাঁস মুরগা এরকম বলতেই পারি। আমি দাঁড়াইলাম, ভাই বল। আমি ইলিশ মন্ত্রী যদি বলেন, পানি মন্ত্রী যে তার সাথে আমাকে, অথবা পলিউশন ফ্রি করার জন্য যে মন্ত্রী, ওনার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা যতদিন না পর্যন্ত সুন্দর হবে, এই সমস্যাটা বুঝতে হবে। যারা পানি নদীতে যাওয়ার আগে ইন্ডাস্ট্রিও চলতে হবে, ইন্ডাস্ট্রি বন্ধ করা সম্ভব নয় তো, কিন্তু সারা বিশ্বব্যাপী ইন্ডাস্ট্রি যেভাবে পানিকে রিফাইন করে নদীতে বা সাগরে যাবে, আমার এখানেও ওই জিনিসটা আইনের দিক থেকে চালু আছে, কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে না। এবং এটার জন্য আমরা সবার মধ্যে সচেতনতার প্রয়োজন। বিশ্বাস করেন, এখানে জেলেদের প্রশ্নে বলা হয়, আমি অস্বীকার করি না যে জেলেরা খেটে খাওয়া মানুষ, হ্যান্ড টু মাউথ, যার কারণে সরকার এরা যেন দাদনদাররা যেন এদের উপরে ওইভাবে চেপে ধরতে না পারে। এই জন্য আমরা এরই মধ্যে কয়েকটা লং টার্ম প্রকল্প নিয়েছে। আপনারা জানেন আমরা গরুর বাছুর, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি অনেক কিছু আমরা ফ্রিতে দিয়েছি। এখনো আমরা ওই প্রবলেম থেকে উঠতে বের হয়ে আসতে পারিনি। তো এবার আমরা আরো কিছু বাস্তবমুখী প্রকল্প আমরা হাতে নিয়েছি। আমাদের প্রথম কথা, এই গরিব মৎস্যজীবী যারা আছে তারা যেন মাছ আহরণে না নামলে তার পেটের সমস্যা হবে না, তার স্টমাকের সমস্যা হবে না, এটার সিকিউরিটি রাখার জন্য আমরা আরো নতুন প্রকল্পে হাত দিচ্ছি। কারণ সরকার চায় আগামী দিনে ইলিশকে শুধু লোকাল চাহিদার, লোকাল চাহিদা অনেক বড় চাহিদা, লোকাল চাহিদার পাশাপাশি এটাকে রপ্তানিতে নিয়ে যাওয়ার জন্য। আমার টুনা, সালমন যদি ক্যানিং হতে পারে, ইলিশ কেন ক্যানিং হবে না বলেন? ইলিশও তো ক্যানিং হতে পারে, কিন্তু র মেটেরিয়ালস কোথায়? আসেন, আপনার যেটা বলছিলেন যে এখানে আমরা ইলিশের পোনা ধরা বন্ধ করা, জাল বুনা একটা প্রবলেম, এই যে ফাঁসি জাল নাকি বলে, কারেন্ট জাল,
এটা আরেকটা প্রবলেম। এই বছরে অনেকটা আমরা সাকসেস হয়েছি। আমরা আশা করি আগামী দিনগুলিতে এটার প্রোডাকশনই টোটালি বন্ধ করার চিন্তা করছে। এটা শুধু ইলিশ মাছের জন্য নয়, মিঠা পানির মাছও প্রায় শেষ পর্যায়ে। ডিমলা মাছগুলি এই ফাঁসি জালে সবচেয়ে বেশি আটকায়, কারণ তার স্ট্রেংথ কমে যায়। সো এই কারেন্ট জালকে বন্ধ করতে হবে। আরো কিছু জাল আছে যেগুলি ওই যে লম্বা করে যেটা বিছায়, এবার আর জঘন্য জিনিস। এর ভিতরে মাছ তো মানে মাছ তো আছে, কাশিমও যদি ঢুকে ওইটাও বাইচে উঠতে পারে না, জঘন্য। এগুলিকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। সবচেয়ে বড় কথা যেটা, মানুষের মানসিকতার যদি পরিবর্তন না হয়, কতজনকে খোঁজার জন্য কত পুলিশ দেবেন আপনি? নিজের মানসিকতা পরিবর্তন করতে হবে। এই এবারের আমাদের প্রজেক্টে যেটা আছে, সামনে যেটা আমরা করছি, মানসিকতার পরিবর্তন করা এবং তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা স্থায়ীভাবে। আমরা এমন ভাবে স্বাবলম্বী করতে চাচ্ছি যাতে করে সে আমাদের যেই পরিমাণ মৎস্য আছে সমুদ্র অঞ্চলে, আমাদের জেলের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি, এবং এখান থেকে একটা পার্সেন্টেজ যদি আদার্স জবে চলে যেতে পারে, যেখানে তারা ভালো পয়সা আর্ন করবে, তাহলে অটোমেটিক্যালি ওরা ওই দিকে চলে যাবে এবং মৎস্য আহরণের লোকের সংখ্যা কমতে থাকবে। কমলে আমাদের আহরণে কোনো প্রবলেম হবে না, কারণ এই মুহূর্তে এই যুগে, আধুনিক যুগে যত আধুনিক সিস্টেম চালু হয়েছে, আগে তো কি ছিল, একটা জালের মধ্যে দিয়ে খরস্রোতার ভিতরে শুধু জাল টানতো, যা পাইতো ইলিশ। এখন তো অনেক মডার্ন সিস্টেম চালু হয়েছে। আচ্ছা, আমাদের এই আহরণের ভিতরে যে ট্রলারও আছে কিছু, এই ট্রলার গুলিকে, বহু ট্রলার আছে যেগুলি কোনো পারমিশন নাই। আমাদের এখানে ট্রলার দিয়ে যদি মাছ ধরতে হয় তাহলে আপনাকে পারমিশন নিতে হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, অনেক ট্রলার আছে ওভার ট্রলিং হচ্ছে আমাদের এখানে। এটাও আমরা চিন্তা করছি, এটাকে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থাতে এটাকে আমরা কন্ট্রোলে আনতে হবে। তবে ইলিশের উৎপাদন যদি আপনি ধরেন, আপনি বলে গেছেন এই কথাটা 2002-03-এ যেখানে 1,99,000 মেট্রিক টন ছিল, সেখানে ওই 2004-এর এই প্রজেক্ট চালুর যে বেনিফিট পাইনি তা না, আমরা 22-23-এ এসে 5.71 লাখ টনে আমরা উন্নত হয়েছি। কিন্তু এটাও সত্য, 24-25-এ আবার এটা ড্রপ করেছে। এবং ড্রপ কি জন্য করেছে, এই সমস্যাগুলিকে আমরা চিহ্নিত করতে হবে সবাই মিলে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো এটা, আমরা যদি সঠিক সমস্যা খুঁজে বের না করতে পারি, তাহলে সঠিক সমস্যার সমাধান না করলে উৎপাদন উপরের দিকে যাবে না। বিশ্ববিদ্যালয় এই টিমগুলির জন্য এখানে আমি ব্যক্তিগতভাবে চিন্তা করছি এবং সরকারও তাই চিন্তা করবে, সত্যিকার অর্থে ইলিশের সম্পর্কে যারা চিন্তা করে ওই ধরনের লোকদেরকে দিয়ে একটা বিশেষ টিম, উপদেষ্টা টিম গঠন করা, গ্রুপ গঠন করা, যাদের সাজেশনে সরকার পরবর্তী সিদ্ধান্তটুকু নেবে। আপনাদের মধ্যে যারা রিসার্চে জড়িত আছেন, যারা বাস্তবে ফিল্ডে জড়িত আছেন, তাদের সমন্বয়ে যদি আমরা করতে পারি, তাইলে সত্যিকার সমস্যাটা খুঁজে বের করতে পারবো এবং এর সমাধান দিতে পারবো। আমি শুধু এটা নয়, আমি ব্যক্তিগতভাবে এই সরকার বিভিন্ন সেক্টরে পেস্টিসাইডের প্রশ্ন আমি স্পেশাল টিম ডেভেলপ করাচ্ছি, যারা রিয়েলি প্রফেশনাল, যারা রিয়েলি এর উপরে রিসার্চ করছে, তাদেরকে, এই লোকগুলিকে ইনভলভ হলে সমস্যাটা খুঁজে বের করতে পারবো আমরা, এবং তখনই সমাধান করা সহজ হবে। এখানে কারোর দোষ দিয়ে লাভ নাই। আমি ওই একই কথায় ফিরে আসবো, এখানে কোস্ট গার্ড বলেন, নৌ পুলিশ বলেন, আনসার বলেন, বিজিবি বলেন, যা কিছুই বলেন, মানুষের মানসিকতার যদি পরিবর্তন না করতে পারি, তাহলে চোর পুলিশ খেলে ইলিশ রক্ষা করা যাবে না।
যারা মাছ আহরণ করে তারা শুধু অর্থের জন্য ঝাটকা মারে, তারা শুধু অর্থের জন্য মাছ মারে। হ্যাঁ, তাদের বিবেকটাকে একটু জাগ্রত করা সম্ভব হবে। তাহলে মাছ মারা যদি বন্ধ হয়, ঝাটকা আসবে। ঝাটকা মারা বন্ধ হলে বড় ইলিশ পাবো। এই বছরে আমরা সাকসেসফুলি এটা করতে পেরেছি। তবে কতটুকু, যতটুকু হওয়ার কথা অতটুকু সাকসেস হয়েছে কিনা সময় বলে দেবে। যতটুকু হয়েছে তার থেকে আরো অনেক বেশি এগিয়ে যেতে হবে। বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু বলবো, হ্যাঁ, আমি আপনার সাথে একমত। আপনি যে বক্তব্যগুলি দিয়েছেন, আমার মনে হয় আপনারা আরো শিক্ষক বা বক্তব্য দেওয়ার জন্য আরো লোকজন আছেন। আমি খুব খুশি হব আপনারা যদি বক্তব্যটুকু মিটিংয়েও আপনাদেরকে আমি থাকার জন্য অনুরোধ করব, যাতে করে সরকার সিদ্ধান্ত নিতে সঠিক এগিয়ে আসতে পারবো এবং সমাধান সম্পর্কে আপনাদের কাছ থেকে উপদেশ নিতে চাই। চর জেগেছে, পলি পৃথিবী জন্মের পর থেকে পলি আসে। এখন কেন পলিটা অনেক বড় সমস্যা হবে, এটাও একটু চিন্তা করেন তো স্যার। কারণ আমি এই কথাটা এখানে এই জন্য বলতে চাই, এই একটা কাজ পলি সরানো, কত টন সরায় আর কত টনের কাগজ আসে, স্বয়ং আল্লাহর ফেরেশতাও এই হিসাব পাওয়া বড় দুটি। অতিরিক্ত জেলে আমি আপনাদের সাথে একমত আছি। এই জেলেদের একটা অংশকে অন্য কর্মে নিয়োজিত করতে হবে এবং এটার পরিকল্পনা এবং কাজও আমরা শুরু করেছি। দাদনের বা ঋণের যে সমস্যাটা আছে, যখনই সে সেলফ সাফিসিয়েন্ট হবে, খেয়ে করে বেঁচে থাকার মতো, তখন তাকে আর দাদনওয়ালা ধরতে পারবে না। এটার একটাই উপায় তাকে স্বয়ংসম্পূর্ণ করা, তাকে মানসিকভাবে ডেভেলপ করা। আমাদের লজিস্টিক ঘাটতি আইন শৃঙ্খলা বাস্তবায়নে অনেক সময় বাধা দিচ্ছে। আমি এটার সাথে একমত, একই সাথে দ্বিমত। একমতের কারণে, হ্যাঁ, বর্তমান পরিস্থিতিতে এদেরকে কন্ট্রোল করার জন্য আপনার লজিস্টিক লাগবে। দ্বিমতের কারণে 18 কোটি লোক, সবাই যদি চিন্তা করি এখানে যত লক্ষ লোক ফিশারিজের সাথে জড়িত, তাহলে এত লক্ষ লোক পুলিশ দিয়েও তো যদি শেষ করতে পারি, একজনের ঘাড়ের মধ্যে একজন দাঁড়ায় থাকতো লাঠি নিয়ে, বাইরিস না, প্রবলেম আছে। এটা কি সম্ভব? না। মানসিকতা পরিবর্তন হলে সবকিছু পরিবর্তন হবে। এই কারণে তাদেরকে সার্ভাইভ করার কিছু পথ খুঁজে বের করতে হবে এবং তাদের এনভায়রনমেন্টে যেখানে তারা বসবাস করে, ওই জায়গাতে কি করলে পরে তারা সার্ভাইভ করতে পারবে সুন্দরভাবে, ওইটা করা সম্ভব। আমি ছোট্ট একটা জিনিস বলে দিই এটার ভিতরে। দেখেন, সাধারণত জেলেরা বাস করে চরে। আমরা গরুও দিয়েছি, ছাগলও দিয়েছি, কিন্তু যখন বন্যা হয় তখন সে তার জীবন বাঁচাইব না ছাগলের জীবন বাঁচাইব, এটা বড় প্রবলেম। কিন্তু চরে দুইটা ফসল সবচেয়ে বেশি হয়, 3টা ফসল। ভুট্টা হয়, মিষ্টি আলু হয়, কুমড়া হয়। আমরা যদি তাদেরকে, জাস্ট কথার কথা, আমরা যদি তাদেরকে ট্রেনিং দিয়ে, আপনি জানেন তো মিষ্টি কুমড়ার কিন্তু খুব একটা ভালো জায়গা লাগে না, অসম্ভব ভালো ফসল হয় এবং বিশ্বব্যাপী মিষ্টি কুমড়া ভেজিটেবল হিসাবে ঠিক এই হারে উঠতেছে। এই একমাত্র ফসল যেটার ভিতরে পেস্টিসাইডের ব্যবহার অলমোস্ট নেই এবং আমাদের এখানে প্রচুর নন জিএমও মিষ্টি কুমড়া এখনো সারভাইভ করতেছে। পৃথিবীর বহু জাতি সকালবেলার নাস্তা মিষ্টি কুমড়া একটা পার্ট রাখে। আমি যদি ভুট্টার চাষ করাই, আমি যদি একটা শর্ট সিজনে ঘাসের চাষ করাই, যেভাবে আমাদের গরু, মহিষ, হাঁস, ছাগলের, ভেড়ার ফার্মিং শুরু হয়েছে, অনেক বড় ধরনের ঘাসের শর্ট হচ্ছে। আমি ওইখানে যদি ঘাস উৎপাদন করি, নতুন যে জাতীয় ঘাস অল্প কয়েকদিনে ঘাস হয়ে যায়, 3-4 মাস যে সময় পাবে, ওইখানে এই ঘাসটা উৎপাদন করলে ইয়া না করে
এটাকে ওইখান থেকে কেটে ওইটাকে যদি প্রসেস করে নিয়ে দেওয়া হয় তাহলে তারপরে 2 বছর সে চালাইতে পারবে, এবং যারা উৎপাদন করবে তার খুব একটা পরিশ্রম নাই, কিন্তু he can earn quite a good amount of money. আমরা সবসময় যেটা করে আছি যে ঠিক আছে গরু দাও, ছাগল দাও, হাঁস দাও, মুরগা দাও, এখন এর ফেলে দিতে রাখলে কি আর এখন জবাই করা ফেরত দিতে পার্মানেন্ট আয়ের ব্যবস্থা করতে হবে। অবৈধ কারেন্ট জালের প্রশ্নে হ্যাঁ পৃথিবীর মানুষ সাধারণত থাকে। এই বছরে আমরা অনেকটা সাকসেস হয়েছি। আমি আশা করি এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো পরিস্থিতিতেই কারেন্ট জাল বা অবৈধ জালের উৎপাদনকেই আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা যে এই কাজ করছি প্রায় 40,000-এর উপরে জেলে পরিবারকে বিভিন্ন ধরনের খাদ্য সহায়তা আমরা দিচ্ছি। এখানে আবার অনেক প্রশ্ন আছে, আমরা নতুন করে লিস্ট করেছি, কারণ দেখা যায় যে অতীতে যে লিস্ট হয়েছে জীবনযাপন করে চিটাগাং পুরা পরিবার বাইবার সবাই মিলা আবার এই মৎস্যজীবী হিসেবে লিস্টেও নাম আছে। আমি জিজ্ঞাসা করি এই সাল কে নেই চেয়ারম্যানে, এটা হলো বাস্তবতা। এগুলিও চেক করতে হবে। আর সর্বোপরি বক্তব্য শেষ প্রান্তে এসে আপনাদেরকে একটি কথাই বলব, এখানে যারা বিভিন্ন ইউনিভার্সিটি বা অর্গানাইজেশনের জ্ঞানী গুণীজন আছেন, বিজ্ঞানীরা আছেন, ডিপার্টমেন্টের বিভিন্ন লোকজন আছেন, মৎস্যজীবী থেকে আরম্ভ করে আমরা সবাই একটা জিনিস মনে রাখলে অনেক কিছু এগিয়ে যাবে, যে আমার অতীতে এই দেশে এই পৃথিবীতে যারা এসেছিল তারা এই পৃথিবীটাকে সুন্দর করে গেছে বলেই আমি আপনি এই সুন্দর পৃথিবীটা উপভোগ করছি। আমি বিশ্বাস করি আপনারাও তা বিশ্বাস করেন। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য আগামী দিনে যারা এই পৃথিবীতে আসবে, এই বাংলাদেশে আসবে, তাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ, একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যাওয়া। চলেন আমরা সবাই নিজের দায়িত্বটুকু পালন করি, অতীত থেকে নিয়েছি, আগামীকে দিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করি, নিজে সৎ হই, নিজে দেশকে ভালোবাসি, নিঃসন্দেহে আরেকজন